নমস্কার, বাংলা স্ফিয়ারের প্রথম ভিডিওয়ে আজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গতকাল তালেগোলে একটা খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি আলোচনা করতে পারিনি। সেটা হলো, গতকাল সুপ্রিম কোর্টের 2 সদস্যের বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে মুসলিম মহিলারাও যদি তারা ডিভোর্সড হন এবং তালাকপ্রাপ্ত হন বা যাই বলুন, তাহলে তাদের অ্যালিমনির দাবি অর্থাৎ খোরপোশের দাবি শুধুমাত্র 1986 সালের আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে না। এর পাশাপাশি সিআরপিসিতে 125 নম্বর যে ধারা আছে, যে ধারাতে যে কোনো মহিলা এই খোরপোশ পাওয়ার অধিকারী এবং সেখানে ধর্ম বিচার্য নয়, সেই সুবিধে একজন মুসলিম মহিলাও পাবেন। তার মানে 86 সালে যে আইন হয়েছে সেই আইনটা তার মতো থাকবে, কিন্তু ওইটা আছে বলে একজন তালাকপ্রাপ্ত মুসলিম মহিলা এই সিআরপিসির সুবিধে নিতে পারবেন না, এটা হবে না। দেখুন, এই রায়টা অসম্ভব তাৎপর্যপূর্ণ, কেননা এর যে ঐতিহাসিক প্রেক্ষাপটটা সেটা অত্যন্ত বিরক্তিকর। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার যে আমরা বুলি আউড়ে থাকি, তার উপরে একটা প্রচণ্ড আঘাত একসময় এসেছিল। আপনাদের স্মরণে থাকতে পারে, রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী, শাহবানু নামের একজন বৃদ্ধা, তিনি এই সিআরপিসির 125 নম্বর ধারায় অনুযায়ী তার স্বামীর কাছ থেকে তালাকের পরে তার নিজের এবং তার 3 পুত্রকন্যার ভরণ পোষণের জন্য খোরপোশের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে হাজির হন। এবং সুপ্রিম কোর্টের একটা, এই চন্দ্রচূড়ের বাবা তখন প্রধান বিচারপতি ছিলেন, 5 সদস্যের একটা বেঞ্চ শাহবানুর দাবি মেনে নেয় এবং বলে হ্যাঁ, তিনি অবশ্যই সিআরপিসির 125 ধারা অনুযায়ী খোরপোশ পাওয়ার অধিকারী। ব্যাস, সুপ্রিম কোর্টের এই রায় বেরোনোর সঙ্গে সঙ্গে গোটা দেশ জুড়ে মোল্লাতন্ত্রের সে কি আস্ফালন। তারা এমন আন্দোলন শুরু করলো, এবং যেহেতু রাজীব গান্ধী তখন রাজনীতিতে নাদান, তিনি ঘাবড়ে গিয়ে ওই রকম একটা ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, সেই রায়টাকে ওভারটার্ন করে দিয়ে 1986 সালে এই শুধু মুসলিম পার্সোনাল ল সংক্রান্ত একটা আইন সংসদ পাশ করল। পরবর্তীকালে অবশ্য এই আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সেখানে কোনো আপত্তির কিছু দেখেননি। গতকাল সুপ্রিম কোর্ট যেটা করলো সেটা হচ্ছে দ্বর্থহীনভাবে বলে দিল যে চয়েস উইল নাও রেস্ট উইথ দ্য ওম্যান। ইফ শি ওয়ান্টস, তাহলে সে 1986 ওই শরীয়তের মুসলিম পার্সোনাল আইনের সুবিধা নিতে পারেন। তিনি যদি না চান, তাহলে সিআরপিসির সুবিধে নিতে পারেন। এখন এই ব্যাপারে একটা দ্বন্দ্ব ছিল যে 1986 সালে আইন পাশ করে যাওয়ার পরে এই সিআরপিসির 125 ডিভোর্সই মুসলিম মহিলার ক্ষেত্রে প্রযোজ্য হবে কি হবে না। এই যে মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এরকম একটা যুগান্তকারী রায় গতকাল দিয়েছে, সেটার পরিপ্রেক্ষিতটাও কিন্তু তাই। এখানে ব্যাপার হচ্ছে, একজন মুসলিম ভদ্রলোক, তার নাম মোহাম্মদ আব্দুল সামাদ, তার তালাকপ্রাপ্ত স্ত্রী হায়দ্রাবাদের
একটা ফ্যামিলি কোর্টে, পারিবারিক কোর্টে এই মর্মে অভিযোগ করেন যে তার স্বামী তাকে 3 বার ট্রিপল তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন, এবং তিনি দাবি করেন যে তাকে সিআরপিসির 125 নম্বর ধারা অনুযায়ী মাসিক 50,000 টাকা খোরপোশ দিতে হবে। তারপরে এই দাবির পাল্টা বক্তব্য হাজব্যান্ডের ছিল যে না, 1986-তে যে আইন ভারতীয় সংসদ পাশ করেছিল সেটা যেহেতু একটা স্পেশাল অ্যাক্ট, অতএব সিআরপিসিতে কি আছে না আছে সেটা বিচার্য নয়। মুসলিম মহিলার, ডিভোর্সি মুসলিম মহিলার খোরপোশের প্রশ্নে ওই স্পেশাল অ্যাক্টটা ইজ ওভাররাইডিং ওভার সিআরপিসি। তিনি বলেন যে এই 1986 সালের যে আইন, সেই আইনে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটদের এই অধিকার দেওয়া হয়েছে যে তারাই এই বিষয়ের নিষ্পত্তি করবেন, এবং পেমেন্ট অফ মাহার অর আদার সাবসিস্টেন্স অ্যান্ড দাস রিলিফ ক্যানট বি সট বিফোর দ্য ফ্যামিলি কোর্ট। অর্থাৎ তার বিবাহ বিচ্ছিন্ন স্ত্রী যে ফ্যামিলি কোর্টে গেছেন, তিনি তার বৈধতাই চ্যালেঞ্জ করেছিলেন, করে বলেছিলেন ফ্যামিলি কোর্টের এই বিষয়ে অ্যাডজুডিকেট করার কোনো অধিকারই নেই, কেননা 1986 আইনে পরিষ্কার বলে দেওয়া আছে যে এই ধরনের মামলার বিচার করতে পারেন একমাত্র ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। তারপরে তিনি জুন মাসে হায়দ্রাবাদ ফ্যামিলি কোর্ট এতৎসত্ত্বেও একটা আদেশ দেয়, দিয়ে ওই ভদ্রলোককে বলে যে আপনাকে মাসিক 20,000 টাকা খোরপোশ আপনার স্ত্রীকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে দিয়ে যেতে হবে। তারপরে ওই ভদ্রলোক তেলেঙ্গানা হাইকোর্টে যান 2023 ডিসেম্বরে, এবং হাইকোর্ট তখন শুনানি শেষে এই মেইনটেন্যান্সের খোরপোশের পরিমাণ একেবারে অর্ধেক করে দেয়। অর্থাৎ ফ্যামিলি কোর্ট বলেছিল 20,000 টাকা দিতে হবে, হাইকোর্ট বলল দরকার নেই, তো আপনি 10,000 টাকা করে দিলেই হবে। এবং তার সঙ্গে একই কথা বলল যে এর মধ্যে যত সময় চলে গেছে, অর্থাৎ বিটুইন অ্যাকচুয়াল তালাক অ্যান্ড টুডে যত সময় চলে গেছে, তার এরিয়ার 2024 মার্চ মাসের মধ্যে মহিলাকে দিয়ে দিতে হবে। তখন হাইকোর্ট এই একটা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে তারপরে তারা বলে যে এই বিষয়টা ফ্যামিলি কোর্টেই চূড়ান্ত হবে, এবং হাইকোর্ট আদেশ দেয় ফ্যামিলি কোর্টকে যে 6 মাসের মধ্যে আপনারা এই মামলার নিষ্পত্তি করুন। এরপরে ওই ভদ্রলোক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, এবং যে কথা তিনি ফ্যামিলি কোর্টকে বলেছিলেন, অর্থাৎ 1986 সালের আইন, সেটাই হচ্ছে ওভাররাইডিং অ্যাক্ট, অন্য কোনো আইনের সুবিধে তার ডিভোর্স স্ত্রী নিতে পারেন না। তারই সেই মামলারই রায় একেবারে গতকাল দিয়েছেন নাগারাত্না এবং সদ্য নিযুক্ত হওয়া সুপ্রিম কোর্টের একজন বিচারপতি।
দেখুন, তারপরে এই খোরপোশের বিষয়টি নিয়ে দেশের বিবিধ হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টেও অনেক মামলা হয়েছে। একটা মামলা হয়েছিল 2009 সালে, সেটা হচ্ছে শাবানা বানু ভার্সেস ইমরান খান। তখনও সুপ্রিম কোর্ট বলেছিল 125 অফ দ্য সিআরপিসি অবশ্যই প্রয়োগ করা যাবে যতক্ষণ পর্যন্ত না সেই বিবাহ বিচ্ছিন্না মহিলা আবার বিয়ে করার সিদ্ধান্ত নেন। তারপরে 2019 সালে পাটনা হাইকোর্টের জাস্টিস এহসান আমানুল্লাহ তিনিও ফ্যামিলি কোর্টের একটা অর্ডার ছিল যে মুসলিমস ওমেন্স প্লি ফর মেনটেন্যান্স বাতিল করে দিয়েছিল ফ্যামিলি কোর্ট, সেটাকে খারিজ করে দিয়ে তিনি বলেন, অফকোর্স শি হ্যাজ দ্য অপশন টু অ্যাভেল অফ মেনটেন্যান্স বোথ আন্ডার the CRPC and the 1986 Act. If she chooses the CRPC, she could not be said to be debarred from seeking maintenance on account of being a divorced Muslim lady, the order said. তার মানে এই বিষয়টা যে গতকালই সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এইরকম একটা আদেশ দিলেন, এটা বোধহয় সত্যের অপলাপ হয়ে যাবে। কেননা দীর্ঘদিন ধরে বিভিন্ন আদালতে, বিভিন্ন রাজ্যের ফ্যামিলি কোর্টে, হাইকোর্টে এই বিষয়টা নিয়েই বহুবিধ মামলা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে হাইকোর্ট বা অন্য যে কোনো অধস্তন আদালতের রায়ের তফাৎ হলো, সুপ্রিম কোর্টের রায় হচ্ছে দেশের আইন। অর্থাৎ এরপরে যতক্ষণ পর্যন্ত না সংসদ যদি আরেকটা নতুন আইন করে এই সুপ্রিম কোর্টের আদেশটা বানচাল করে দেয়, ঠিক যেটা শাহবানু মামলার ক্ষেত্রে রাজীব গান্ধী করেছিলেন, এবং তার ফলে তার দলের অন্দরে প্রবল বিদ্রোহ সৃষ্টি হয়েছিল। আরিফ মোহাম্মদ খান, যিনি এখন কেরলের গভর্নর, তিনি এই শাহবানু ইস্যুতেই মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন এবং পরবর্তীকালে কংগ্রেসও ছেড়ে দেন। আরিফ তারপরে আর কখনো কংগ্রেস মুখ হননি। কিন্তু এবার দেখা গেল যে মুসলিমদের তরফ থেকে কার্যত কোনো রাড়াই হচ্ছে না। তাহলে রাজীব গান্ধীর ভারত আর নরেন্দ্র মোদীর ভারতের মধ্যে সত্যিই কি এমন কোনো তফাৎ, বৈপ্লবিক সামাজিক তফাৎ হয়ে গেছে যে এখন মুসলিম সমাজ এই সব বিষয় নিয়ে খুঁচিয়ে ঘা করতে আর রাজি হয় না? দেখুন, নরেন্দ্র মোদী নানা বিষয়ে সমালোচিত হতে পারেন, সঙ্গত কারণে, অসঙ্গত কারণে, কিন্তু তিনি মুসলিম মহিলাদের স্বার্থ রক্ষার প্রশ্নে 3 তালাক প্রথা উঠিয়ে দিয়ে আইন করে এমন একটা প্রোগ্রেসিভ লেজিসলেশন এনেছেন যে তারপরে কিন্তু মুসলিম সমাজের আর কিছু করতেই পারেনি। বিজেপি যেমন গতকালই এই রায়কে দুহাত তুলে স্বাগত জানিয়ে বলেছে যে এই রায়ের মাধ্যমে ভারতবর্ষের সংবিধানের যে স্যাংটিটি সেটা নতুন করে আরও একবার এন্ডোর্সড হলো। তারপরে এইটা কেন পাওয়া উচিত বলে কোর্ট মনে করে? কোর্ট বলে যে সিআরপিসির 125 নম্বর ধারা আসলে মহিলা এবং শিশুদের
নিরাপত্তা বিধানের, সামাজিক নিরাপত্তা বিধান নিশ্চিত করার জন্য সংবিধানে এমবেডেড একটা ধারা। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 153 তে যেটা লেখা আছে যে ভারত রাষ্ট্রের কাজ হবে to ensure a life of dignity for women at all stages of their lives, CRPC'র এই 125 নম্বর তাকেই অনুসরণ করে তৈরি হয়েছে। সুতরাং এই যে কোনো বাড়তি সুবিধে মুসলিম মহিলাদের দেওয়া হচ্ছে কথা মনে করার কোনো কারণ নেই। একদিকে তাদের যা ব্যক্তিগত আইন আছে থাকতে পারে, অন্যদিকে দেশের সবার জন্য যে আইন, সেই আইন মুসলিম বলে মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এ তো বড় আজব কথা। তিনি বলেছেন, গতকাল নাগারাত্না বলেছেন, this ought to be irrespective of the faith a woman belongs to. The maintenance is a critical source of succor for the destitute, the deserted, and the deprived section of women. There can be no manner of doubt that it is an instantiation of the constitutional philosophy of social justice and seeks to liberate the Indian wife, including a divorced woman, from the shackles of gender-based discrimination, disadvantage and deprivation. সুতরাং তিনি ভারতীয় পুরুষকে আরও একটা মন্ত্র এই রায়ের মাধ্যমে শুনিয়ে দিয়েছেন। সেটা কি? An Indian married man must become conscious of the fact that he would have to financially empower and provide for his wife, who does not have an independent source of income, by making available financial resources, particularly towards her personal needs. In other words, giving access to his financial resources. Such financial empowerment would place such a vulnerable wife in a more secure position in the family. Those Indian married men who are conscious of this aspect and who make available their financial resources for their spouse towards their personal expenses, apart from household expenditure, possibly by having a joint bank account or via an ATM card, must be acknowledged. সুতরাং মনে হচ্ছে তো কোনো রকম আপত্তি, বিরোধিতা এইসবের মুখে পড়তে হবে না এই রায়কে। দুর্ভাগা রাজীব গান্ধীকে যেটা পড়তে হয়েছিল, এবং পরিস্থিতির মোকাবিলায় তার কি করা উচিত সেটা বুঝতে না পেরে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তিনি মুসলিম মোল্লাতন্ত্রের দাবির কাছে নতি স্বীকার করলেন। কেননা তাকে অরুণ নেহরুর মতো পরামর্শদাতারা এই পরামর্শ দিয়েছিল যে আপনি তো অযোধ্যায় ওই জংধরা তালা ৩৯ বছর পরে আবার খুলে দিয়েছেন, ফলে মুসলিম মন এমনিতেই খুব আহত আছে। সেই ক্ষতে নুনের ছিটে লেগেছে শাহবানু মামলার রায়। অতএব আপনাকে যে করেই হোক একটা ব্যালেন্সিং অ্যাক্ট করতে হবে।
অতএব রাজীব গান্ধী নত্যসত্য না ভেবে, অগ্রপশ্চাৎ না ভেবে তিনি 1986 সালে শাহবানু মামলার রায়কে অস্বীকার করার জন্য মুসলিম পার্সোনাল ল সংক্রান্ত একটা আইন প্রণয়ন করতে বাধ্য হলেন। নরেন্দ্র মোদীকে সেই রকম কোনো সিচুয়েশন ফেস করতে হবে বলে আমার তো মনে হচ্ছে না। ভালো থাকবেন, নমস্কার।